ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘণ্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনের ঘোষণা। মৃত্যুর 3 যুগ পরেও উন্মোচিত হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা রহস্য। রাজনৈতিক ফায়দা লুটতেই বিচারে কার্যকর উদ্যোগ নেয়নি বিএনপি, বলছেন ইতিহাসবিদরা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। এবং চট্টগ্রামের লালদিয়াচরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে ভারতকে সঙ্গে নিয়েই এ প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। বিস্তারিত থাকছে এহসান জুয়েলের রিপোর্টে। 1975 সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেয় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। 96টি গেট যুক্ত 2.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ 31,20,000 কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে 4টি সমীক্ষা চালানোর পর 2002 সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্র মত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ, আরেক দিকে হচ্ছে ভারত। সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র 5 কিলোমিটার ভাটিতে, আর এটা 100 কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী 2026 সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর 1 প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। 2018 সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে 2025 সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন ভ্যাট আইন সংশোধন করে প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকা আজকের 1 ঘণ্টার কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে দেশের সব দোকান মালিকদের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, নতুন ভ্যাট আইন কার্যকর হলে ক্ষুদ্র দোকানীদের পক্ষে তা যথাযথভাবে মানা সম্ভব হবে না। বিশেষ করে যেসব ক্ষুদ্র দোকানি দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রি করেন তারা বিপাকে পড়বেন বলেও জানান তারা। জনগণের সমস্যার কথা বিবেচনা করে সরকারকে প্যাকেজ ভ্যাট প্রথা বহাল রাখারও দাবি করেন তারা। এ সময় সমিতির পক্ষ থেকে আজ দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত সারা দেশের সব দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করারও আহ্বান জানানো হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। ইসিআর বা পজের মাধ্যমে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা কোনো অবস্থাতেই সম্ভব না। 1, 2 নাম্বার হলো যারা
ওই ফিক্সড প্রাইজের দোকান এক দরে যারা বিক্রি করেন তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু যারা বার্গেনিং সব দামাদামি করে মাল বিক্রি করে তাদের কাছ থেকে এই ভ্যাট এইভাবে আদায় করা সম্ভব হবে না। সারা বাংলাদেশের দোকান মালিকদেরকে অনুরোধ করি আপনাদের মাধ্যমে যেন 12টার থেকে 1টা পর্যন্ত সবাই দোকানের শাটার বন্ধ করে যার যার দোকানের সামনে কর্মচারী সহ দাঁড়িয়ে মানববন্ধন করবে। দর্শক, ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকা 1 ঘন্টার কর্মবিরতির খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, স্বপ্ন, আপনি যেমনটা বলছিলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু বেলা 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা দোকান মালিক সমিতি এবং মহানগর দোকান মালিক সমিতির পক্ষ থেকে 1 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা তারা দিয়েছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনগরে। এখানে এখন পর্যন্ত আসলে আমরা কোনো মালিক কিংবা কোনো দোকান যে তত্ত্বাবধানে রয়েছেন তারা আসলে কেউ এখন পর্যন্ত মানববন্ধনে দাঁড়াননি। যে সমিতির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা শান্তিনগর এলাকায় তাদের কাউকে দেখতে পাইনি, যদিও তারা বলছেন যে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং বেলা 12টা 15 থেকে তারা আসলে এই মানববন্ধনটিতে অংশ নেবেন বলে তারা আমাদেরকে ফোনে জানিয়েছেন, কিন্তু আসলে সরাসরি এখন পর্যন্ত এখানে আসেনি। যদিও শান্তিনগর এখানেই বাংলাদেশ দোকান মালিক সমিতির যে অফিস রয়েছে সেই অফিসে তারা কিন্তু আসলে এখানেই নিজের সমস্ত যে সমিতির নেতারা রয়েছে তাদের এখানে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কেউ দাঁড়ান। এখানে একটি ব্যানার তারা টানিয়েছেন, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে তেমন কেউ এখন পর্যন্ত এসে দাঁড়ায়নি। তবে এছাড়া ঢাকার অন্যান্য যে অঞ্চলে সেখানে কিন্তু আসলে অনেকেই এই কর্মবিরতি পালন করছেন, বিশেষ করে যে পুরান ঢাকার অনেক এলাকাতে আসলে অনেক দোকান তারা বন্ধ রেখেছেন বলে আমরা খবর পেয়েছি। তবে এই মুহূর্তে আসলে সব জায়গায় অর্থাৎ সমস্ত বাংলাদেশের সবাই এই ডাকে সাড়া দিয়েছেন কিনা সে তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই, কারণ অনেকেই কিন্তু আসলে এই বিষয়টা জানেন না বলে অনেক দোকান মালিক আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন 12টা বেজে 5 মিনিট অর্থাৎ 12টা পার হয়ে গিয়েছে। এখনো দেখতে পাচ্ছি আমরা এখানে তারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ তারা যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা অনুযায়ী তারা সেই পালনের চেষ্টা কিন্তু এখন তারা করছেন, যদিও একটু দেরি হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে হয়তো তাদের কোনো নির্দেশনা ছিল অথবা মানববন্ধনে পুলিশের পক্ষ থেকে তারা হয়তো আগে থেকে পরিবর্তী নেয়নি, এরকম একটা বিষয় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে 12টা 15 থেকে বাংলাদেশ দোকান মালিক সমিতির যে নেতারা রয়েছেন তারা এখানে আসবেন এমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, এবং তখন যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো তারা বন্ধ রেখে তাদের যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেই প্রতিবাদ কর্মসূচি তারা পালন করবেন। অর্থাৎ তারা যেই প্রতিবাদের কথা বলছেন, অর্থাৎ যে ভ্যাট আইন কার্যকরের বিষয়, অর্থাৎ ফ্ল্যাট রেটে যে ভ্যাট কার্যকর হবে, অর্থাৎ সমস্ত পণ্যের ক্ষেত্রে সমান ভ্যাট প্রদানের যে নতুন আইন কার্যকর হয়েছে সেটা তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং 2012 অনুযায়ী প্যাকেজ ভ্যাট কার্যকরের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এই বিষয়টা বাংলাদেশের দোকান মালিক সমিতি থেকে শুরু করে মহানগর দোকান মালিক সমিতি তারা সবাই একাত্মতা প্রকাশ করলো। বাংলাদেশের বড় যে ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে অর্থাৎ বিজিএমএ থেকে শুরু করে এফবিসিতে এবং ঢাকা চেম্বার কিংবা মেট্রোপলিটন চেম্বারে যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে সমর্থন দিলেও তারা আজকের কোনো ধরনের কর্মসূচি রাখেননি। পরবর্তীতে তারা কর্মসূচি করতে পারেন এমনটা কিন্তু বড় বড় যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো 12টা 15 থেকে তারা এখন থেকে ইতিমধ্যে কিন্তু দাঁড়ানো শুরু করেছেন। তারা এখন যে বিভিন্ন ব্যবসায়ী আছেন তারা দাঁড়াচ্ছেন ধীরে ধীরে, এবং আশা করছি যে হয়তো 15 পর থেকে তাদের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণা অনুযায়ী তারা সে মানববন্ধন এবং দোকানগুলো বন্ধ রাখবেন। তো মোটামুটি এই ছিল এখন পর্যন্ত শান্তিনগর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো জানাতে পারবো। স্বপ্না। দর্শক, নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকা 1 ঘন্টা কর্মবিরতির খবরাখবর জানাচ্ছিলেন শান্তিনগর থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন। 39 সদস্যের এই প্রতিনিধি দলটি গত 28 মে 3 দিনের সফরে বাংলাদেশে আসেন। আজ তাদের দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদে আরো থাকছে। ঢাকার পর এবারে বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের পরিধি। প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। প্রয়োজনীয় কার্যক্রম শুরু।
এবং অবকাঠামো জরাজীর্ণ যশোরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা, অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:30টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। দলীয় নেতাকর্মী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে। পুরো ষড়যন্ত্রটাই হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, সেই সঙ্গে বিএনপিকে নির্মূল করা, নিশ্চিহ্ন করার একটা চক্রান্ত শুরু হয়েছে। যে চক্রান্তের একটা হচ্ছে যে মামলা মোকদ্দমা দিয়ে সমগ্র দলকে আপনার বিচ্ছিন্ন করে রাখা। এটা কোনোদিনই সফল হবে না, কারণ বিএনপি বরাবর এই সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে জনগণের সঙ্গে জনগণের অধিকার আদায়ের জন্য তারা কাজ করেছে, সংগ্রাম করেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর প্রায় 3 যুগ পরেও উন্মোচিত হয়নি এই হত্যার রহস্য। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এই হত্যার বিচারে নেয়নি কার্যকর কোনো উদ্যোগ। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক ফায়দা লুটতেই এ নিয়ে আগ্রহ দেখায়নি বিএনপি। তবে বিএনপি নেতাদের দাবি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতেই এমন অবস্থান তাদের। বিস্তারিত থাকছে সালাউদ্দিন সুমনের রিপোর্টে। 75-এ সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান। 77-এর 21শে এপ্রিল বিচারপতি সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন তিনি। 78-এর ফেব্রুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক দল জাগো দল এবং ওই বছরের 1 সেপ্টেম্বর তিনি গঠন করেন বিএনপি। এরপর 3 বছর যেতে না যেতেই 1981 সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এ ঘটনায় সামরিক আদালতে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের সাজা হলেও এখন পর্যন্ত অন্তরালেই রয়ে গেছে এই হত্যাকাণ্ডের মূল হোতারা। 90-এ স্বৈরাচার পতনের পর 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও এই হত্যার বিচার নিয়ে কখনো উদ্যোগী হয়নি বিএনপি। যাকে জাতীয়তাবাদী চেতনার বাতিঘর বিবেচনা করে দল, তার হত্যার বিচারে কেন এই অনীহা? বিএনপি বিশেষ করে আমাদের নেত্রী এই হত্যাকাণ্ডটাকে নিয়ে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা করতে চান নাই। রাজনৈতিক প্রোপাগান্ডা করতে যদি চেতেন তাহলে তখন যারা বিএনপির বিপক্ষে নেতৃবৃন্দ ছিল তাদেরকে দোষারোপ করে একটা প্রোপাগান্ডা করতে পারত, যা নাকি আমরা এখন দেখতে পাচ্ছি। রাজনৈতিক ফায়দা নেবার কারণেই জিয়ার পরিবার বা দল কোনোদিনই জিয়া হত্যার বিচার চায়নি। এই ইতিহাসবিদের মতে জিয়াউর রহমান হত্যার সঙ্গে সে সময় সংঘটিত জেনারেল মঞ্জুর হত্যার যোগসূত্র রয়েছে। মঞ্জুর হত্যা যারা অপরাধী হিসেবে অভিযুক্ত হবে তারাই জিয়া হত্যার জন্য দায়ী। মঞ্জুর হত্যার ব্যাপারটি কোন সরকারই কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, বর্তমান সরকারও নয়। তবে আবারও ক্ষমতায় এলে মঞ্জুর হত্যার বিচার করে জিয়াউর রহমান হত্যার হোতাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন এই নেতা। ফৌজদারি মামলা তো আর অপরাধ তো আর বাতিল হয় না, এটা তো লিমিটেশন নাই। আবার যখন সুযোগ হবে নিশ্চয়ই আমরা এটা দেখব, দেখে তার বিচার অবশ্যই হবে। বিএনপি ক্ষমতায় এলে তাদের অতীত অবস্থানের পরিবর্তন হবে এমনটা বিশ্বাস না করলেও আইনের শাসন রক্ষায় এই হত্যাকাণ্ডের বিচার হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন এই ইতিহাসবিদ। দল বা পরিবার চাক বা না চাক সরকারিভাবে করা উচিত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহের একটি মামলা এবং নাশকতার 2 মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 30 দিনের রিমান্ড আবেদনের শুনানি চলছে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসলাম চৌধুরীকে হাজির করে পুলিশ। পরে রিমান্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে শুনানি শুরু করেন। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে মতিঝিল ও লালবাগ এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা 2 মামলায় 20 দিনের রিমান্ড চায় পুলিশ। এছাড়া সরকার উৎখাতের উদ্দেশ্যে মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদের সাথে বৈঠকের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। গত 15ই মে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে আসলাম চৌধুরীকে আটক করে পুলিশ। দর্শক, আবারও নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে ব্যবসায়ীদের কর্মবিরতির খবর।
বেলা 12টা থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি। এই মুহূর্তে রাজধানীর এলিফ্যান্ট রোডে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, স্বপ্নে আপনি জানেন যে আসলে নতুন যে ভ্যাট আইন সেটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কিন্তু এই ভ্যাট আইন তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই কিন্তু সারা দেশেই আজকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা যে প্রত্যেকের যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা কিন্তু যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কিন্তু যে মানববন্ধন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই এলিফ্যান্ট রোডের দোকানের ব্যবসায়ীরাও পালন করছেন। এবং এখানে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বলেছেন যে এই আইনটি নতুন যে আইনটি 15% বা 15% ভ্যাট এটি কার্যকর হলে কিন্তু তারা সমস্যার মধ্যে পড়বেন এবং তাদের ব্যবসা বাণিজ্য করে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালানো কিন্তু কঠিন হবে বলে তারা জানিয়েছেন। এবং শুধু তাই না, সাধারণত আসলে এই এলিফ্যান্ট রোডের যে দোকানগুলো এখানে কিন্তু মূলত দর কষাকষির মাধ্যমেই কিন্তু ব্যবসা বাণিজ্য তারা পরিচালনা করে থাকেন। এখানে মূলত নির্ধারিত মূল্যে বা আমরা যেটাকে বলি ফিক্সড প্রাইস, সেই প্রাইসে কিন্তু আসলে পণ্য বিক্রি হয় না। তো ব্যবসায়ীরা বলেছেন যে আসলে যেহেতু তারা দর কষাকষির মাধ্যমে আসলে পণ্য বিক্রি করেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্রেতাদের কাছ থেকে ভ্যাটটি সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা সমস্যার মধ্যে পড়বেন এবং এই আইন আসলে বাস্তবায়ন করা তাদের জন্য অনেক কঠিন হবে। তারা মূলত দাবি করছেন পূর্বে যে অবস্থাটি ছিল বা আজকের দিন পর্যন্ত যে ব্যবস্থাপনায় তারা ভ্যাট দিয়ে আসছেন, মূলত প্যাকেজ ভ্যাট, সেই প্যাকেজ ভ্যাটের কিন্তু সুবিধাটি তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিন্তু রাখার যে দাবি, সেই দাবি জানিয়েছেন এবং সেই দাবির সমর্থনে কিন্তু বা সেই দাবি বাস্তবায়নের জন্যই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে দোকান মালিক এবং ব্যবসায়ী কর্মচারী যারা আছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন, মানববন্ধন করছেন। আমি 12টা নাগাদ এখানে ছিলাম এবং তার কিছু আগে থেকে এখানে ছিলাম। তো 12টা বাজার সাথে সাথেই কিন্তু সবাই তার নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান দোকান বন্ধ করে কিন্তু এখানে এই এলিফ্যান্ট রোডের রাস্তায় দাঁড়িয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে মানববন্ধন করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমি কথাও বলেছিলাম। তারা বলছেন যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই, সেই এফবিসিসিআই যে নির্দেশনাগুলো দিয়েছে বা যে দাবিগুলো প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো অবিলম্বে কার্যকর করার জন্য কিন্তু তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং এই বিষয়টিতে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে ব্যবসায়ীদের কর্মবিরতি চলছে, আর এই বিষয়ে এলিফ্যান্ট রোড থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। চট্টগ্রাম নগরীর লালদিয়ার চরে বেহাত হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি সেখানে নতুন একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এবারই প্রথম পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে এই টার্মিনাল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এখনো বন্দরের মালিকানাধীন শত শত একর জায়গা অবৈধ দখল হয়ে আছে, আর এগুলো দখল করে আছে প্রভাবশালী মহল। ফলে কোনোভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অথচ বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজন হয়ে পড়েছে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের। শক্ত হাতে এগুলিকে বন্দর অধিগ্রহণ করতে হবে, অধিগ্রহণ করে এগুলি ইউজ করতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর নতুন করে কিন্তু আরেকটা কিছু করা ইম্পসিবল। কারণ যে জায়গাটা আছে সেই জায়গাটাকে এমফাসাইজ করতে হবে যে সেই জায়গাটা 100% যাতে ইউটিলাইজ হয়। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লালদিয়া চর এলাকায় বন্দরের মালিকানাধীন বিশাল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখল অবস্থায় রয়েছে। আর বেহাত হয়ে যাওয়া এসব জায়গা পুনরায় নিজেদের দখলে এনে একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এখানে যে কন্টেইনার টার্মিনাল হবে মাল্টিপারপাস বলা হচ্ছে, যে কার্গো এবং দুটি হবে। এর জন্য কনসালটেন্টের একটি রিপোর্ট আমরা গত সপ্তাহে পেয়েছি এবং সেখানে যেটি হচ্ছে সেখানে কিছু জনবসতি আছে, সেটিকে আমরা পুনর্বাসন করব। সিসিটি কিংবা এনসিটি বন্দরের আগে সবগুলো কন্টেইনার টার্মিনালে হয়েছে নিজস্ব অর্থায়নে। তবে প্রস্তাবিত লালদিয়া কন্টেইনার টার্মিনালটি পিপিপির আওতায় করা হবে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। এটিও 1 কিলোমিটার দীর্ঘ হবে এবং সেটি নিউ মিরিং এর মতোই 1 কিলোমিটার লম্বা হবে, যেখানে 5টির মতো বার্থিং করা যাবে। সেটি চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণ যেটি হবে সেটি সাবস্টেন্সিয়ালি ইনপুট দিবে। এখানে কর্ণফুলী নদীর লালদিয়া অংশে পানির গভীরতা বেশি থাকায় অন্তত 10 মিটার দৈর্ঘ্যের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য ইয়ার্ডগুলো শুধুমাত্র কন্টেইনার জেটি হলো, এখানে
সেখানে কন্টেইনার এবং কার্গো 2 ধরনের জাহাজে পণ্য ওঠানামা করানোর পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তবে বাজেটে শিক্ষা খাতে কি পরিমাণ বরাদ্দ রাখা হয় সেই তালিকায় বিশ্বের 155টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা এই বরাদ্দকে অপ্রতুল হিসেবে অভিহিত করে বলছেন, গুণগত মানের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় এই স্বল্প বরাদ্দ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। 70-এর দশকে বাংলাদেশ ও এই দেশটির অর্থনীতি ছিল সমপর্যায়ের, কিন্তু পরবর্তী 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা খাতে বড় বিনিয়োগও এই সাফল্যের অন্যতম কারণ। ইউনেস্কোর সুপারিশ মতে বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায়। কিন্তু গত 5 বছর বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11 থেকে 13% আশেপাশে ঘুরছে। গেল বাজেটে সে অবস্থান থেকেও কমে বরাদ্দ ছিল 10.71%। শিক্ষা খাতে যে বরাদ্দ গত কয়েক বছরে এটা প্রকৃত যে বরাদ্দ বা মাথাপিছু যে বরাদ্দ যদি আমরা বলি, তো সেটা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এখন আমরা আশা করব যে এই বাজেটে যাতে বরাদ্দটা এমনভাবে হয় যাতে করে আমাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মাফিকে যাতে হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বলছে, কোন দেশ জিডিপির কত শতাংশ শিক্ষায় ব্যয় করে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 155তম। একই গবেষণায় আরও দেখানো হয়েছে বাজেটের কত ভাগ শিক্ষায় বরাদ্দ সেই তালিকায় বাংলাদেশ 81তম অবস্থানে। এত কম বরাদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা, এমন মত শিক্ষাবিদ ও অর্থনীতিবিদদের। আমরা যাই করতে চাই না কেন, ধরেন আমরা এসডিজি করতে চাই, এখানে 17টা গোল আছে, তার মধ্যে একটা গোল শিক্ষা, কিন্তু এই একটা গোল শিক্ষা যদি অর্জিত না হয় 16টা গোল অর্জিত হবে না। দেশের শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার একটা বড় অংশই আবার ব্যয় করতে হয় বেতন ভাতা সহ নানা অনুন্নয়ন খাতে। প্রণত কবিতাটা বলা হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে সমাজে মৌলিক পরিবর্তনের জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো শিক্ষা। আর তাই শিক্ষাই শক্তি। এ কারণে বৃহৎ স্বার্থে এই খাতে বৃহৎ বিনিয়োগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সৌদি আরবের সঙ্গে সমঝোতা না হওয়ায় এবছর হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি। পুরো রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে বাজার দরের চেয়ে কিছুটা কমে সাধারণ মানুষের কাছে চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও সয়াবিন তেল বিক্রি করে টিসিবি। গতকাল রাজধানীর প্রায় সব স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরের বিভাগীয় সব শহরে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সকাল থেকেই গুদাম থেকে ট্রাকে মালামাল স্থানান্তরে ব্যস্ত ডিলাররা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে ট্রাকগুলোর আশপাশে। টানা 4 দফা বাড়ার পর ভরিতে 1,500 টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। রোববার প্রকাশিত বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 31শে মে থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 45,897 টাকায়। বর্তমানে যা 47,414 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 43,856 টাকা। বর্তমানে যা 45,314 টাকা। 58 টাকা কমানো হয়েছে প্রতি ভরি রূপার দামও। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই স্বর্ণ এবং রূপার দাম বাড়ানো ও কমানো হয়। খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বাড়ছে। নগরের সীমানা সংলগ্ন বেশ কিছু মৌজায় অবকাঠামোগত উন্নয়ন ও জনবসতি বাড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম।
26টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজাগুলো যুক্ত হলে দ্বিগুণ হবে কর্পোরেশনের সীমানা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এসব মৌজাগুলোর অবস্থান বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা ও রূপসা উপজেলার মধ্যে। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। সিটি কর্পোরেশনের ভিতরে গেলে আমাদের অনেক সুবিধা, যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্কুল কলেজে যাতায়াতের ছেলে মেয়েদের সুবিধা হবে, নাগরিক সুবিধাটা ভালো পাবো, ঠিক আছে, পানির ওয়াসার ব্যবস্থাটাও আমরা পাবো। গ্রামে থেকে আমরা শহরে যাবো, শহরে আধুনিক সুযোগ সুবিধা সবগুলি আমরা পাবো, ড্রেনেজ ব্যবস্থা ভালো পাবো, বিদ্যুতের ব্যবস্থা ভালো পাবো। সীমানা বৃদ্ধির ব্যাপারে 30 মের মধ্যে আপত্তি জানানোর জন্য জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এখন পর্যন্ত 5টি অভিযোগ জমা পড়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক। 3/4 মানুষ যদি অকৃষি কাজে সম্পৃক্ত হন এবং একই সাথে ওই এলাকাতে যদি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটে, তাহলে ওই এলাকাকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে আসার আইনি সুযোগ রয়েছে। সেই সুযোগ থেকেই এলাকাগুলো সম্পর্কে আমাদের কাছে আপত্তি আসছে, এগুলো শুনানি নিয়ে তারপরে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পেলে ওই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র। এখন বর্তমান যে খুলনা আছে তার দ্বিগুণ খুলনা আমরা পাবো, এবং এই দ্বিগুণ খুলনায় আমরা যে উন্নয়ন করব, সেই উন্নয়নে আমরা যে রেভিনিউটা পাবো, তাতে এই খুলনা সিটি কর্পোরেশন তার কাঙ্ক্ষিত সেবা এই জনগণকে দিতে পারবে। 1990 সালে 31টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন 45.65 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রচণ্ড বাতাস শুরু হয় নদী তীরবর্তী এলাকায়। এতে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকায় দেখা দিচ্ছে ভাঙন। এরই মধ্যে ভাঙনের কবলে পড়েছে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন গ্রাম। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এ অবস্থায় ভাঙন রোধে সরকারের সহযোগিতা কামনা করেছে স্থানীয় জনপ্রতিনিধি সহ ক্ষতিগ্রস্তরা। এই পদ্মা নদীর ভিতরে এইখানে আসছিল, নদীর ভিতরে বাড়ি ঘর আসছিল, অনাম বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে গেছে। আইতে নদী আমার ঘরে চাইছে, আমাকে ফাঁকা দেয়, ভাঙ্গা চুরিয়া যাইতেছে, বেরি বান দেয় না, সরকার কি আমাকে কোনো দায়িত্ব নেয় না। প্রতি বছরই অল্প অল্প ভাঙ্গা এখন 6টা ওয়ার্ড চলে গেছে এবং 4টা ওয়ার্ড আছে। এই বেরি বান্ধা অতি তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে দিয়ে দেয়, তাহলে আমার এই কেদারপুটা নদীর গর্ভের থেকে বেঁচে যাবে। এবছর ইরানের নাগরিকরা সৌদি আরবে হজে যেতে পারছেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সমঝোতা না হওয়ার জন্য সৌদি সরকারকে দায়ী করে ইরান। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ দোষারোপ করছে ইরানকে। এ বিষয়ে 2বার বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি জানিয়েছেন, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছেন না। সৌদি সরকারের দাবি, সমস্যা সমাধানে বিভিন্ন উপায় তুলে ধরা হলেও কোনোটি গ্রহণ করেনি ইরান। ইরানের অভিযোগ, হজের মতো পবিত্র বিষয় নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। ইরানের দাবি ছিল, তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানিদের হজে পাঠানো হবে না। গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে ইরানের নাগরিক সহ বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। Iran's supreme leader and other officials have criticized the organization of the pilgrimage. ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কয়েকশো মানুষের মৃতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে শরণার্থী সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তাদের তথ্যমতে গত এক সপ্তাহে ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে 3টি নৌকাডুবির ঘটনায় 7 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF বলছে, মৃতের সংখ্যা 900 ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে সবশেষ গত শুক্রবারের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 45 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত প্রায় 150 জনকে এরই মধ্যে ইতালীয় বন্দর শহরে নিয়ে আসা হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার 2টি নৌকাডুবির ঘটনায় 650-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানায় BBC। IPL এর খবর। বিরাট কোহলিদের কাঁদিয়ে প্রথমবারের মতো IPL এর চ্যাম্পিয়ন হল মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 8 রানে হারিয়েছে হায়দ্রাবাদ। হাই স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে 208 রানের বড় সংগ্রহ পায় সানরাইজার্স। জবাবে দুর্দান্ত শুরু করেও 200 রানে থামে বিরাট কোহলি দল। প্রথমবার অংশ নিয়েই আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
একদিকে বিরাট কোহলি গেইলদের হতাশা, অন্যদিকে ওয়ার্নার মুস্তাফিজদের বাঁধ ভাঙা উল্লাস। আইপিএলের জমজমাট আসরের রুদ্ধশ্বাস ফাইনালের পর এমন চিত্রই দেখেছে পুরো বিশ্ব। প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেই বাজিমাত করল হায়দ্রাবাদ। টম মুডির দলের হাতে শোভা পেল আইপিএলের শিরোপা। আর কাটার মাস্টার মুস্তাফিজ প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন নতুন করে। জিতলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। যেন এলেন, দেখলেন আর জয় করলেন। সামনের আসরগুলোতে মিস্টার কাটারকে পেতে দলগুলো রীতিমতো উঠে পড়ে লেগে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। হায়দ্রাবাদের জয়ের কাজটা যেন আগেই অর্ধেক সেরে রেখেছিলেন ওয়ার্নার, যুবরাজ আর বেন কাটিং। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ফর্মে থাকা এই অজি 24 বলে আসরের নবম 50 তুলে নিয়ে আউট হন 69 রানে। এরপর যুবরাজের 38 আর শেষ দিকে বেন কাটিং এর 15 বলে 39 রানের ঝোড়ো ইনিংসে 208 রানের ফাইটিং স্কোর গড়ে হায়দ্রাবাদ। 209 রানের পাহাড় তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে 114 রান যোগ করেন গেইল ও কোহলি। 38 বলে 76 রান করে আউট হন পুরো টুর্নামেন্টে অফ ফর্মে থাকা গেইল। অন্যদিকে আসরের সপ্তম 50 তুলে নেওয়া কোহলি সাজঘরে ফেরেন 54 রানে। এরপর আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে রান তুলতে গিয়ে নিয়মিত উইকেট হারায় বেঙ্গালুরু। 200 রানে থামে কোহলির দল। আর প্রথমবার ফাইনালে উঠে শিরোপার উল্লাসে মাতে হায়দ্রাবাদ। 37 রান দিয়ে শেন ওয়াটসনের উইকেট তুলে নেন মুস্তাফিজ। ম্যাচ সেরা হয়েছেন হায়দ্রাবাদের বেন কাটিং। আর পুরো আসরে 4 সেঞ্চুরি ও 7 50-তে 973 রান করা কোহলি হয়েছেন টুর্নামেন্ট সেরা। নাসির সুলতান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘন্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ ফখরুলের। ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। এবং চট্টগ্রামের লালদিয়া চরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।